চলো আমরা শুরু করি। আপনারা কি সবাই জব করেন? কে কে জব করেন? তুলেন তো। কেউ না? তো মানে আগে করতে এরকম আগে করছে চাকরি ছেড়ে এটা করছে পিজিটি করছে কোন কি এখন যদি চাকরি না পান আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। হ্যাঁ, আমি একটু আপনার সাথে এখন আলাপ করি। এই মেইনলি ক্যারিয়ার কাউন্সেলিং। আপনারা অলরেডি ইউকে বা আপনাদের হার্ড স্কিল স্কিল এগুলো সব কভার হয়ে গেছে। তো আমি সরাসরি সেশন ঢুকে যাবো যে ক্যারিয়ার আমাদের গোলটা হলো এক্সট্রাঅর্ডিনারি গ্রোথ কিভাবে পেতে পারি। চাকরি পাওয়া যায়, চাকরি আপনিও পাবেন, আগেও ছিল, কিন্তু এক্সট্রাঅর্ডিনারি গ্রোথটা পাবেন কোথা থেকে সেটা একটু বলতে চাই। যে আপনি পিজিডি কমপ্লিট করলেন সেটাতে একটা আউটপুট থাকতে হবে, বিকজ এটা একটা সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্ট। তো আপনার তো অনেক দিন ধরে এটা করলেন, এখন কি নাও হোয়াট? এটাতে শুরু করি। বলেন ক্যারিয়ার ম্যানেজমেন্ট ফার্স্ট প্রিন্সিপাল। বলেন যে এই হলো প্রশ্নটা। বলেন হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট ইউ উইল সেল ইন ইওর লাইফটাইম? বলেন হোয়াট? মানে প্রশ্ন উত্তর একসাথে বলেছে। আরো ট্রাই করেন যে আপনার জীবনে আপনি যা কিছু সেল করবেন আপনার লাইফ মৃত্যু পর্যন্ত এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রোডাক্ট কোনটা? হ্যাঁ, ইটস ইউ, ইটস অলওয়েজ ইউ। সেলার বুঝুন, এটা হলেন আপনি নিজেই। ইটস অলওয়েজ ইউ। সো আপনার ক্যারিয়ারের ফার্স্ট লেসন এটা। আজকের পর নিজেকে প্রোডাক্ট হিসেবে চিন্তা করা শুরু করেন, আর না হলে আপনি ফেল করবেন। অ্যান্ড দেন তারপরে আপনি চাকরিতে ঢুকবেন কিন্তু জীবন অগ্র করতে পারবেন না। ইউ আর এ প্রোডাক্ট অ্যান্ড নাথিং এলস। এবার আপনি অর্গানাইজেশনে যান, যে আপনি কী করবেন? আপনি আপনার স্কিলস, আপনার অ্যাক্টিভিটি এগুলো সব সেল করেন। ফর হোয়াট? বলেন, জোর বলে। লজ্জা পাচ্ছেন নাকি বলতে? চাকরি কিসের জন্য করে? বিশুদ্ধার করার জন্য, টাকার জন্য। এখানে এরকম কাছে নাকি যে বেতন ছাড়া চাকরি করবে, তাহলে আমি আপনার চাকরি দেবো? হাত তুললেন দেখি। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। অ্যান্ড এইখানে মানুষ ভুল করে। অ্যান্ড দেন তারপরে গিয়ে সে বিরাট ঝামেলা করে। ইউ আর এ প্রোডাক্ট। একটা প্রোডাক্ট হলে আপনি যা কিছু করতেন আপনার নিজের জন্য এক্স্যাক্টলি এটা করতে হবে, এক্স্যাক্টলি। অ্যান্ড একটা স্টেপ ফেলে এদিক সেদিক করবেন, আপনি অবশ্যই পিছনে করবেন। অ্যান্ড আপনি এই খাইটা মরবেন কিন্তু দিন শেষে যাওয়া করবেন না। সো আপনাকে অবশ্যই নিজেকে একটা প্রোডাক্ট হিসেবে ট্রিট করতে হবে অলওয়েজ। তো এখন ধরেন আপনার যদি আমি একটা প্রোডাক্ট সেল করে দায়িত্ব দিতাম, আপনি কি করতেন? বলেন, ঠিক আছে বলুন। হ্যাঁ, তার আগে কি করতে? ধরেন আপনাকে সাবান দিলাম, আপনি কি করবেন? জানবেন, আপনি করবেন প্যাকেজিং করবেন, প্যাকেজিং করবেন, আরে করবেন বলছে আর তো কারেক্ট, কিন্তু আপনি তো বলতেছিলেন ফার্স্ট অফ অল প্যাকেজিং করব। প্যাকেজিংটা মৌলিকীকরণ করার পরে এটা যার ডিমান্ড, যার যে কনজিউমারের দরকার তাদের নিকট পোস্ট করে মার্কেট প্লেসে লঞ্চ করব। লঞ্চ করার পর কাস্টমার যারা থাকবে, যারা কনজিউমার, তারা এটাকে গ্রহণ করবে এবং মার্কেটিং করতে হবে, অ্যাডভার্টাইজ করব। এই যে মার্কেটিং করতে হবে, কনস্ট্যান্টলি মার্কেটিং করতে হবে। এন্ড দেন 5 বছর ধরে কি হুবহু একই সাবান সেল করবে? না স্যার, কি করবে? প্রত্যেকটা জিনিসের একটা পতন শেষ হবে। সো এটা কি করবে? আবার চেঞ্জ করব না? হ্যাঁ, অবশ্যই সো এটা আমি মডিফাই করব, এটা আমি ইমপ্রুভ করব। আপনার জন্য এক্স্যাক্টলি সেম, এক্স্যাক্টলি কাজটা আপনার কন্টিনিউয়াস করতে হবে। এবং এই কাজটা যারা করবেন না তারা অবশ্যই ক্যারিয়ার পিছনে করবেন। এই হলো এটা ফার্স্ট লেসন। সো আজকের পর নিজেকে প্রোডাক্ট হিসেবে চিন্তা করা শুরু করেন। অর্গানাইজেশনের ভিতরে হিউম্যান আইডেন্টিটি ঢুকে না। ইটস জাস্ট এ প্রোডাক্ট। আই এম এ প্রোডাক্ট, ইউ আর এ প্রোডাক্ট, অ্যান্ড দিস ইজ আওয়ার জব, অ্যান্ড দ্যাটস হোয়াট উই ডু। আমরা আমাদেরকে সেল করতেছি। তো এই হলো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। সো আপনাকেও কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতে হবে। পিজিডিজিবি মাত্র শেষ হয়েছে, এরপরে এখন কি তাহলে পড়াশোনা বন্ধ? অবশ্যই না, আপনাকে কন্টিনিউয়াসলি আপগ্রেড করতে হবে। আজকে থেকে 5 বছর পর আপনার আজকে যেই আছেন এটা সম্পূর্ণ পাল্লা যেতে হবে। এই না হলে আপনি গ্রো করবেন না। কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতে হবে। সো যে কোনো প্রোডাক্টের জন্য যা করতেন আপনি যেন এক্স্যাক্টলি তাই করবেন। এরপরে একদিন আপনি জায়গা মতো পৌঁছাবেন, আর নাহলে আপনি পারবেন না। সো এই হলো প্রোডাক্টস। অলওয়েজ থিঙ্ক ইউর সেলফ এজ এ প্রোডাক্ট। আর না হলে এইসব সার্টিফিকেটে কি লাভ? কোনোই লাভ হবে না। এই হলো প্ল্যান। হ্যাভ এ প্ল্যান। একটা বই আছে, আপনার পারলে পড়েন। এটা হলো ব্রায়ান্ট ইয়ের। এই বইটার নাম হলো এই 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, স্টিফেন কভি। এই বইটা পড়েন। এগুলো বাংলা অনুবাদ পাওয়া যায়, এটা রকমের তো পাওয়া যায়। ও বলছে যে পৃথিবীর ইফেক্টিভ মানুষের 7টা অভ্যাস, এর মধ্যে একটা অভ্যাস সে বলছে যে বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। আমি আবার বলি, বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড।
এই যে আপনি আজকে এটা কমপ্লিট করলেন, সার্টিফিকেট নিচ্ছেন, আপনাকে আজকেই চিন্তা করতে হবে যে আজকে থেকে 5 বছর পরে আপনি কোথায় থাকবেন। এই যে আজকে চিন্তা আপনি না করেন তাহলে আপনি পিছনে করবেন। এই প্ল্যান করেন, আজকে আপনি প্ল্যানটা করে ফেলেন যে কোথায় যেতে চান, আর হলে আপনি দিনমজুর হয়ে যাবেন। আপনি কিন্তু ডেইলি লেবারার না, আমরা কিন্তু ডেইলি ওয়ার্কার না, আমরা ম্যানেজার, আমরা ম্যানেজারই হবো নাকি না, তাই না? এটা দিনমজুর হবে কি আছে বলে? তাহলে আপনার গোলটা থাকতে হবে না, এই মেজরিটি থাকে না, এই তখন ওনার পিছনে পড়ে। কিন্তু আপনি চাকরি জয়েন করেই কিন্তু এই ভুল করা শুরু করবেন। আপনি দেখবেন যে আপনি অফিসে যাচ্ছেন, অফিসে আসতেছেন, কিন্তু কখনোই চিন্তা করছেন না আজকে থেকে 5 বছর আসলে কোথায় থাকবো। এই তখন আপনার গ্রোথটা আর বন্ধ হয়ে যাবে, গ্রোথ স্লো হবে না, গ্রোথ লিটারালি বন্ধ হয়ে যায়। আপনাকে আজকেই চিন্তা করতে হবে, এই মুহূর্তে চিন্তা করতে হবে যে আজকে থেকে 5 বছর আপনি আসলে কোথায় থাকবেন, না হলে আপনি পিছনে পড়ে যাবেন। কারণ এরকম সবাই, এই যেমন ধরুন এই যে পিজিডিজিবি করতেছে হাজার হাজার মানুষ, সংখ্যাটা কিন্তু হাজার হাজার। আইবিএতেই তো আমি মনে হয় গত কয়েক বছরে 1000 পরে ফেলছি। সো লিটারালি আমি করেছি আইবিএতেই, তো আইবিএতে পড়েন, আইবিএতে পিজিডিজিবি, তো আইবিএতে আমরা রান করি, দেখেন কি কয়েক হাজার আইবিএতে করে ফেলছি। তো যে হাজার হাজার লোক যে পিজিডিজিবি করতেছে এর মধ্যে কয়জন টপে উঠবে? 1000 বলেন, 15 জন 20 জন, এই বুঝাতে পারবে না। কিন্তু পারবেন না কেন? সবাই তো ঠিকই একই জিনিস পড়লো, সবাই তো একই সার্টিফিকেট নিল, একই মডিউলে পড়ছে না সেমনেগুলো, তাহলে পার্থক্য হয় কখন? যেখানে হয় তবে একটা গ্রুপ মনে করে যে আজকে শেষ, অবশ্যই আজকে শেষ না, এটা আজকে শুরু। কিন্তু আপনার আজকেই চিন্তা করতে হবে যে 5 বছর কোথায় থাকবো, আর হলে আপনি পিছনে পড়েন। অলওয়েজ হ্যাভ এ প্ল্যান, অলওয়েজ হ্যাভ এ প্ল্যান, অ্যান্ড দেন 5 বছর কোথায় থাকবে এটা আজকেই ভাবতে হবে আপনাকে, নাহলে আপনি আর যেতে পারবেন না। এই হলো সাস্টেইনেবল ক্যারিয়ার। অ্যাক্টিভ ভার্সেস প্যাসিভ। অ্যাক্টিভ ভার্সেস প্যাসিভ কি? প্যাসিভ অ্যাপ্রোচ কাকে এটা বোঝান? প্যাসিভ অ্যাপ্রোচ হলো এই বিডি জবসে বিভিন্ন জায়গায় বিভিন্ন আপনি জব পোস্টিং দেখবেন, দেখে এখানে অ্যাপ্লাই করবেন, এটাকে বলে হলো প্যাসিভ অ্যাপ্রোচ। প্যাসিভ এই অ্যাপ্রোচ আর কাজ করবে না। এখন দিন পাল্টাইছে, এখন আপনাকে অ্যাক্টিভ অ্যাপ্রোচে যেতে হবে। যে অ্যাক্টিভ কি? আপনাকে অর্গানাইজেশনকে অ্যাপ্রোচ করতে হবে, আপনার নেটওয়ার্ক বিল্ড করতে হবে, মানুষ আপনাকে চিনতে হবে, নাহলে পারবেন না। এবং আপনি যখন আরেকটু সিনিয়র হয়ে যাবেন তখন প্যাসিভ আপনার কোনো কাজেই লাগবে না। আপনার ক্যারিয়ার কতটুকু গ্রো করবে এটা সম্পূর্ণ নির্ভর করবে ইন্ডাস্ট্রিতে আপনার নেটওয়ার্কটা কত বড়। আপনি যে অর্থে চাকরি করেন তার বাইরে কারা আপনাকে চিনে এবং কিভাবে চিনে এইটার উপর নির্ভর করে আপনার গ্রোথ, নাহলে আপনি চাকরি পাবেন না। অ্যান্ড দ্যাটস ইট। কিন্তু অনেকেই মনে করে যে ওই বিডিজে দেখে দেখে অ্যাপ্লাই করবো, মিড লেভেলের পর এটা অ্যাপ্লিকেবলই থাকবে না। এখনই নাই, ইয়াং লেভেলেও কিন্তু নাই। যার নেটওয়ার্ক যত বড়, যে যত রিচ, তার ক্যারিয়ার গ্রোথ তত বেশি হবে। আপনার মানুষের সাথে মিশতে হবে, কথা বলতে হবে, কন্টিনিউয়াসলি নেটওয়ার্কিং করতে হবে, এই লিঙ্কডইনে বলেন সব জায়গায় যেতে হবে। চুজ অ্যাপ্রোপ্রিয়েট জবস, ক্যারিয়ার অ্যাগেইন ভেরি ইম্পর্টেন্ট। দৌড়ে করে চাকরি জয়েন করেন না, আগে নিজেকে একটু বোঝেন যে আমার জন্য কোনটা রাইট। সব চাকরি সবার জন্য রাইট না, সবাই সেলসে ভালো করবে না, সবাই এইচআরে ভালো করে না, সবাই অ্যাকাউন্টসে ভালো করে না, সবাই ফাইন্যান্সে ভালো করবে না, এক একজন এক একটাতে ভালো করবে। সো আপনি কোনটাতে বলে এটা বের করেন, সেইখানে জব করেন। এই যে এইগুলোতেই নিজেকে ইভ্যালুয়েট করেন, আপনার এডুকেশন, আপনার এক্সপিরিয়েন্স, পার্সোনালিটি, এটা বিরাট ইম্পর্টেন্ট। এইটা বুঝে করেন, কারণ সবার এটা সেম না, সবার পার্সোনালিটি সেম না। বেতন 5,000 টাকা বাড়াইলেই দূরে করেন না, এতে করে ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। বি ভেরি কেয়ারফুল। আগে বুঝেন যে আপনার জন্য কোনটা রাইট ফিট, পার্সোনাল সার্কামস্ট্যান্স, এইটাও অনেক ইম্পর্টেন্ট যে সবার সার্কেল সেম না। এখন ধরেন কারো পক্ষে ঢাকার বাইরে কাজ করা অসম্ভব হতে পারে, এখন তার পার্সোনাল ফ্যামিলি অবলিগেশন থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তাহলে আপনি কোন দুঃখে ঢাকার বাইরে চাকরি নিতে চান? তারপরে কি করবেন? তারপরে প্রতি বৃহস্পতিবার রাত্রেবেলা রওনা দেবেন, তারপরে সারা রাত ট্রাভেল করবেন, করে ঢাকা ফিরবেন, তারপরে আবার পরে 2-1 দিন পর আবার ট্রাভেল করে ঢাকা বাড়ি যাবেন। এটা তো অলরেডি টায়ার্ড নাকি না? 12টা বেজে যাবে, ক্যারিয়ার 13টা বেজে যাবে, সেগুলো কম করা যাবে না। আগে বুঝে নেন যে কোনটা আপনার জন্য রাইট, কোনটাতে আপনি ফিট করবেন, তারপরে যান। আর না হলে তো একদিন ভুল করে। আমি কত মানুষকে দেখছি ভুল করে, ভুলগুলো এগুলো করে, কারণ কাজটা কঠিন না, কাজটা দিন শেষে সবাই করে। বাংলাদেশে ভাই লাখ লাখ মানুষ গার্মেন্টস চাকরি করে, এখানে বিরাট কঠিন কাজ কেউই করে না, সবাই কাজ জানে। এত গার্মেন্টস ফ্যাক্টরি চালাচ্ছে কারা? রেল চালাচ্ছে, কাজ জানে না, সবাই জানে। কিন্তু তাহলে গ্রোথ হয় না কেন? সবার গ্রোথ হয় না কেন? অনেকে ভুজবে ঢুকে বসে থাকে, নেটওয়ার্কিং করে না। দ্যাটস দ্য প্রবলেম। নেক্সট, এটা একটু বলে দেব, মৃত্যু পর্যন্ত মনে রাখেন যে ক্যারিয়ার এক্সট্রাঅর্ডিনারি গ্রোথ, 3 থিংস, 3টা জিনিস রাখবেন। এই যে আপনারা জাস্ট বিজিজিবি করে ফেললেন, এখন থেকে এটা শুরু করেন যে 3টা জিনিস থাকতে হবে। যদি আপনি ইউটিউবে সবাই চাকরি পাবে, হ্যাঁ এখন
বেতন টেতন ব্যয় করতে পারে, একটু সময়টা এদিক সেদিক হতে পারে, কারো 2 মাস হবে, কারো 1 মাস হবে, কারো 3 মাস হবে, এইগুলো ব্যয় করবে। কিন্তু আনএমপ্লয়েড এই রুমে কেউ থাকবে না, চাকরি আপনি পাবেন। কিন্তু এক্সট্রাঅর্ডিনারি গ্রো কারা করবে? সবাই করবে না, খুব অল্প কিছু মানুষরা করবে। তো এইটার জন্য কি লাগে? এটার জন্য পিজিডিজিবি না, শুধু আরো কিছু জিনিস আছে, সেটা এখন শোনায়। ফার্স্ট কি লাগবে? প্রথমে আপনার লাগবে হলো স্কিল। স্কিল থাকতে হবে। তো ধরেন এই যে আজকে আপনারা পিজিডিজিবি শেষ করলেন, এই যে আপনার একটা মনে আছে সার্টিফিকেট পাইল না? হ্যাঁ, সো সার্টিফিকেট পাইলেন, তো এইটা হলো একটা স্কিলের প্রমাণ। সো আজকে যদি কেউ আপনার জিজ্ঞেস করে যে আপনি কি গার্মেন্টস সম্বন্ধে কেউ জানেন, তখন আপনি বলবেন হ্যাঁ আমি তো পিজিডিজিবি করছি, এই সার্টিফিকেট না, এইটাই হলো স্কিল। দেখো, তো স্কিল একার হয়ে গেল। নেক্সট কি করতে হবে বলেন? বলেন, আমাকে বলেন। তো সার্টিফিকেট তো পাইলেন, এখন কি নেক্সট কাজ কি আপনার? অ্যাপ্লাই করতে হবে। আমি উদাহরণটা চেঞ্জ করি, তাহলে আপনার জন্য বুঝতে সহজ হয়ে যাবে। ধরেন আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ড্রাইভিং স্কুল থেকে ড্রাইভিং শিখে বেরোলেন, আপনি সার্টিফিকেট পেলেন, তো এখন আপনি সার্টিফাইড যে আপনি বেস্ট ড্রাইভার। নেক্সট কাজটা কি? ড্রাইভ করা, এই গাড়ি চালানো। গাড়ি চালাইতে হবে, না হয়তো আমি বুঝতে পারতেছি না। এটা বলে পারফরমেন্স। এবার পারফর্ম করেন। এই যে জব জয়েন করবেন, অ্যাগ্রেসিভলি পারফর্ম করতে হবে, অ্যাগ্রেসিভলি সবার চোখে করতে হবে। অ্যান্ড এটা মাস্ট, কারণ পারফর্মে, কারণ আপনি বেস্ট সার্টিফিকেট নিলেন কিন্তু কাজ পারেন না, তাইলে তো লাভ হলো না। তখন তো মানুষ বলবে যে আপনি কি নকল পাশে বসেন নাকি? তো সবাই তখন কোশ্চেন করবে। তো পারফর্ম করতে হবে। এই হলো দুইটা। থার্ড হলো মোস্ট ইম্পর্টেন্ট, আমি আপনাকে গ্যারান্টি দিলাম এই রুমের প্রত্যেকে আজকে থেকে 5 বছরের মধ্যে স্কিল আর পারফরমেন্সে ইকুয়াল হয়ে যাবে, কোনো পার্থক্য থাকবে না। 5 বছরের মধ্যে বিন্দু মাত্র পার্থক্য থাকবে না, কারণ এগুলো সব রিপিটেটিভ কাজ, সবাই পারবে। আজকে থেকে 5 বছর পর পার্থক্যটা ক্রিয়েট হবে এখানে, এই হলো রেপুটেশন। এবং এই রুমের প্রত্যেকে 5 বছরের মধ্যে সেম কাজ পারবে, সেম। পরীক্ষায় বসে দিলে সবাই সমান মার্কস পাবে। এইখানে দৌড়া খাবে, যারা দৌড়া খাবে। অ্যান্ড অল্প সংখ্যক মানুষ এটা করবে। আপনার এই রেপুটেশন বিল্ড করতে হয় মার্কেটে। মানুষ এখানে ভুল করে, কাজ করতে করতে সবাই কাজ শিখে। পৃথিবীর কেউই প্রথম দিন বেস্ট পারফর্মার হয় না, সবাই শিখে শিখে তারপরে করে, সবাই করে। এইখানে আপনাদের কাজ করতে হবে, এটা আজকে থেকেই করতে হবে। এই রেপুটেশন, অ্যান্ড রেপুটেশন কি? এই রেপুটেশন, পার্সোনাল ব্র্যান্ডিং মাস্ট। এই রুমের প্রত্যেকে আজকের পর থেকে পার্সোনাল ব্র্যান্ডিং করবেন অ্যাগ্রেসিভলি। এখন সোশ্যাল মিডিয়ার সময়, আপনার ভার্চুয়াল প্রেজেন্স হইতে হবে স্ট্রং, ভেরি ভেরি স্ট্রং। এই যারা ফেসবুকটাকে কুকাজের জন্য ব্যবহার করতেছেন, আজকে বন্ধ করেন। মেসেজ ক্লিয়ার না আনক্লিয়ার, সারাদিন বসে রিল দেখতেছেন, আলতু ফালতু রাজনৈতিক পোস্ট দেখতেছেন। রাজনীতির সাথে আপনার কি সম্পর্ক? আপনার জিজ্ঞেস করে প্রধানমন্ত্রী হয়? আমার বলেন, এনে কি আছে যারা জিজ্ঞেস করে প্রধানমন্ত্রী বানাইছে? আছে কি? থাকলে আপনার লোক একটু আলাদা আলাদা আছে। এই রুমে কেউ আছে নাকি যাকে জিজ্ঞেস করে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হবে, কিংবা গভর্নর আজকে শুনলাম চেঞ্জ হবে, এই আজকে খবর হলো গভর্নর চেঞ্জ হবে? আপনাদের কারো অপিনিয়ন নিছে নাকি যে কারে বানাবে নেক্সট গভর্নর? এরকম কেউ আছে এখানে আপনার অপিনিয়ন নিয়ে করে বলে আছে? তাহলে এইগুলো আপনি মাথা ঘামাচ্ছেন কেন? আপনার নাই চাকরি নিয়ে কোনো চাকরি লাগবে, আর আপনি আছেন দেশের রেগুলারে, এগুলো আপনার মাথা ব্যথা না, এগুলো আমি বলবেন না। ফালতু ফালতু বিষয়গুলো করে সময় নষ্ট করে। সোশ্যাল মিডিয়া অ্যাগ্রেসিভলি ইউজ করেন। স্ট্রং পার্সোনাল ব্র্যান্ড থাকতে হবে আপনার। এন্ড এখানে সোশ্যাল মিডিয়া আপনাকে বিরাট হেল্প করবে, না হলে শুধু পিজিডিজিবি টয়লেট পেপার হয়ে যাবে। মেসেজ ক্লিয়ার না আনক্লিয়ার বলে একদম টয়লেট পেপার হয়ে যাবে, কিন্তু কোনো কাজ লাগবে না এগুলা। সো আপনার স্ট্রং পার্সোনাল ব্র্যান্ড থাকতে হবে, যে আপনি যে কাজ করছেন কন্টিনিউয়াসলি এটা প্রমোট করতে হবে। লিঙ্কডইনে থাকতে হবে, ফেসবুকে থাকতে হবে, সব জায়গায় থাকতে হবে আপনার, কারণ এখন এটা একটু ইজি হয়ে গেছে। সো এটা করেন, এটা অ্যাগ্রেসিভলি করেন। আমার ফেসবুকে ঢুকে দেখেন, আমার লিঙ্কডইনে ঢুকে দেখেন, আমার পার্সোনাল ব্র্যান্ড দেখেন যে আমি 10 বছর আমি কীভাবে নিজেকে দাঁড় করাইছি। অ্যান্ড অবশ্যই আমি মার্কেটে সবার থেকে ডিফারেন্ট ক্রিয়েট হয়ে গেছে। কে আজকে তো আইবিএতে টিচারের অভাব আছে? না। আজকে কি ঢাকনো টিচারের অভাব আছে? না। তাহলে আমারা কেন ডাকছে? এইটার উত্তরটা আপনি পাবেন আপনি আমার লিঙ্কডইন আর ফেসবুকে ঢুকলে, যে কেন আমাকে ডাকছে, কেন অন্যদেরকে ডাকা হয় নাই, আরো হাজার হাজার আছে। মেসেজ ক্লিয়ার না ক্লিয়ার? এই তখন আপনি বুঝবেন যে কেন এটা করছে, কারণ আমার পার্সোনাল ব্র্যান্ড খুবই স্ট্রং, আমি এটা অ্যাগ্রেসিভলি বিল্ড করছি। আমি শুধু এই সার্টিফিকেট চলে যাই, এই নেটওয়ার্কিং রিলেশনশিপ মাস্ট। এবং আজকে থেকে 2-3 বছরের মধ্যেই আপনার নেক্সট প্রমোশন আর নেক্সট গ্রোথ এইটার উপরে ডিপেন্ড করবে, যে কার নেটওয়ার্ক কত বড়, কতটা ডাইভার্স। ইন্ডাস্ট্রিতে আপনার নেটওয়ার্কটা কীভাবে আপনি বিল্ড করতে চান, মানুষকে চিনতে হবে, অন্যান্য অর্গানের সাথে নোন থাকতে হবে,
এই রিলেশনশিপ বিল্ড করতে হবে মানুষের সাথে, অ্যাগ্রেসিভলি করতে হবে, এটা মাস্ট। এটা যারা করবেন না, আপনার ক্যারিয়ার অবশ্যই স্লো হয়ে যাবে, অবশ্যই। আপনি যতই ভালো কাজ করেন না কেন, এগুলো যদি আপনি না করেন, আপনার ক্যারিয়ার স্লো করে দেবে, এন্ড আপনার ক্যারিয়ার স্লো হবেই। মেসেজ ক্লিয়ার না ক্লিয়ার? সাবধান। সো ইন্ডাস্ট্রিতে আপনার বিরাট নেটওয়ার্ক বিল্ড করতে হবে এন্ড রিলেশনশিপ বিল্ড করে ফেলতে মানুষের সাথে। এটা আপনার সোশ্যাল মিডিয়া কাজে লাগবে, ওয়ান টু ওয়ান ইন্টারাকশন করতে হবে, মানুষের সাথে মিশতে হবে, বিভিন্ন জায়গায় যেতে হবে, সব করতে হবে। শুধু এই ফ্যাক্টরিতে বসতে হবে না। ক্রিয়েট ইউর ওন ডিমান্ড অর সাফার। এই যে আমরা একটু আগে বলছিলাম না যে আমি আপনি কি বলেন, ভেরি গুড। একটা প্রোডাক্টের ডিমান্ড যদি আপনি ক্রিয়েট না করেন, এটা সেল করতে পারবেন না। সেই থিং আপনার জন্য আপনার ডিমান্ড আপনাকে ক্রিয়েট করতে হবে। এটা কেউই আপনাকে করে দেবে না। এটা পিজিডিজি আপনাকে করে দেবে না, এটা সিসি আপনাকে করে দেবে না, মিনিস্ট্রি ঠেকা পড়ে নাই বসে বসে আমাকে আপনার সাথে করে দেবে। মিনিস্ট্রি এই পর্যন্ত আনবে, এন্ড এখানে এই লিটারালি এই প্রজেক্টটা মনে হয় কয়েকশো কোটি টাকা, হ্যাঁ 375 কোটি টাকা, 375 টাকা খরচ করছে। এরপর আর কি করবে? আর কত? আর দেবে না। এখন আপনাকে করতে হবে। তো আপনার ডিমান্ড আপনি ক্রিয়েট করেন, আর নাহলে আগেন আপনি চুপ করে বসে কোনো লাভ করবেন না। দ্যাটস ইট। সো এটা সর্বক্ষেত্রে সত্য, এভরিওয়্যার। আনলে সাফার করবেন, তারপরে মিড ক্যারিয়ারে আটকে যাবেন, গ্রো করবেন না। তারপরে কি হবে? তারপরে সিনিয়র পোস্টে কি হবে বলে, আপনারা যখন এগুলো করবেন না, তখন সিনিয়র পোস্টগুলোতে কি হবে? এই যে বিদেশে আসবে, তারপরে আপনার কিছু খাতিরের লোকজন এসা বড় বড় বক্তৃতা দিবে যে 26 লাখ ভারতীয় সবাইকে বাই করে দিবে। কয়টা বাই করছে? ওই হিসাবটা কই? ওই হিসাবটা কই? সেই রিপোর্টটা কোথায়? 26 লাখের কয়জনকে যে আমরা রিপ্লেস করতে পারছি, এই রিপোর্টটা কেউ জমা দেয়নি যাওয়ার আগে, নাকি না? হ্যাঁ, এগুলো বলতে ভালোই লাগে না, কারণ আপনার মানুষ পছন্দ করে এগুলো শুনতে। হ্যাঁ, তাই তো দেখছো কি সুন্দর কথা, আমরা আজকের পর সব বাঙালি চাকরি পাবে, হোক খাওয়াই দিয়েছে চাকরি। একটাও দেয়, একটাও না, কারণ আউটফর্ম হলো আমরা। এই কারণে আমাদের পজিশন এরা বসে। মার্কেট জাতীয়তা, ধর্ম, বর্ণ, লিঙ্গ কিচ্ছু দেখবে না। মার্কেট দেখবে কে কাজটা পারে তারে দিবে। জাতীয়তা দিয়ে আমি কি করবো? আমি বিজনেস রান করি, আমি ফ্যাক্টরি রান করি। আপনি যে আজকে একটা গাড়ি কিনেন, সেই গাড়ি চালানোর জন্য আপনি কি হিন্দু মুসলমান খুঁজবেন, নাকি যে সবচেয়ে ভালো চালায় তারা খুঁজবেন? জোর বলেন, যে চালায় তারাই করবেন আপনি। তাহলে আপনি যে চাকরিতে সেসব দেশ জাতীয়তা নিয়ে টানাটানি করছেন কেন? এগুলো নিয়ে এখন আপনি কিছু লেখা করছেন। আমি ফ্যাক্টরি বানাইছি, আমি মেশিন চালাইছি, প্রোডাকশনের দায়িত্ব আপনাকে দিছি। আপনিও তো আজকে যদি সিলেক্ট করতেন, আপনি ওই লোককেই দিতেন না যে সবচেয়ে ভালো কাজটা করতে পারবে, নাকি না বলেন? আজকে যদি আমি ফ্যাক্টরি ওনার আপনাকে বলি এই হলো আপনার প্রোডাকশন টার্গেট, এর যদি আপনি অ্যাচিভ করতে না পারেন, আপনার তো জরিমানা করবোই, আপনার বিরুদ্ধে মামলা করে আপনার সয় সম্পত্তি বেচ চাই, জরিমানাটা আদায় করবো, যদি এই শর্তটা দিয়ে আপনার চাকরি দেই। এখন আপনাকে যদি বলি এখন আপনার মতো আপনি লোক করেন, হায়ার করেন যারা কাজটা করতে পারবে, আপনি কারে হায়ার করবেন? বেস্ট পারফর্মার নাকি ধর্মভিত্তিক, লিঙ্গ ভিত্তিক, জাতীয় ভিত্তিকে যাবেন? তাহলে সিম্পল। এখানে জটিলতার কি আছে? কিন্তু এগুলো সব পপুলার কথাবার্তা, এসব কথা প্রচুর শুনবেন, এগুলো আপনার গর্তে ঢুকাই দেবে। প্রফেশনালদের কোনো জাতীয়তা নাই, আমরা গ্লোবাল প্রফেশনাল। আপনি কাজ করেন, আপনি স্কিল ডেভেলপ করেন, আপনি আমেরিকায় কাজ করতে পারবেন, আপনি স্পেনে কাজ করতে পারবেন। বাংলাদেশ আরএমজির অনেকেই গ্লোবালি কাজ করে, ইউরোপে চলে গেছে, ইউরোপে গিয়ে কাজ করে। এই যে আজকে ভারতীয়রা কাজ করে, এদের না বারবার এদের কথা আসছে। আমরাও তো বিদেশে কাজ করি, কেউ বলছে আপনার করে না। আপনি চিনেন না, সেটা অন্য জিনিস, আমরা চিনি, অবশ্যই আছে। আমাদের বাংলাদেশের আরএমজি সেক্টর থেকে অনেকে গ্লোবালি গিয়ে কাজ করছে এখন। এটার কোনো বাউন্ডারি নেই এখন। যার স্কিল থাকবে সে সারা পৃথিবীতে কাজ করবে। মেসেজ ক্লিয়ার না ক্লিয়ার? সো এটা আপনি করবেন, দিস ইজ ইওর জব। সিসি আজকের পর আপনার সাথে থাকবে না, যথেষ্ট দিছে। আজকের পর ইউ টেক চার্জ। মেসেজ ক্লিয়ার না ক্লিয়ার? সিম্পল। সো এই যেটা মাথায় রাখেন, এবং এই কোর্সটা যদি আপনি টাকা দিয়ে করতেন, এটা কয়েক লাখ টাকা, নাকি না বলেন? আইবিএতে 6 সপ্তাহের কোর্সে আমরা চার্জ করি 30,000 টাকা, 6 সপ্তাহ। আর সিসিপি এর কোর্স হলো 9 মাস। চিন্তা করুন কয় লাখ টাকা। অনেক টাকা। আমরা করছি তো, অনেক টাকা, 10-12 লাখ টাকা। লিটারালি আপনি আইবিতে আসেন না, আইবিতে 6 সপ্তাহের কোর্সে আমরা 30,000 টাকা চার্জ করি। 6 সপ্তাহ, 12টা ক্লাস, জাস্ট 12টা সেশন, 3 ঘন্টা। আর সিসিপির একটা মডেলই 12টা। আর কতগুলো মডেল এখানে, চিন্তা করেন কয় লাখ টাকা দিতে হবে। কিন্তু আপনাদের এটার ভ্যালুটা বুঝতে হবে। মেসেজ ক্লিয়ার না ক্লিয়ার? মাগনা পাইলে কিন্তু মানুষের কাছে ভ্যালু কমে যায়। সাবধান। এই সো সিসি তো আপনি মাগনা পাইতে স্যার, আপনার কাছে মনে হবে যে মাগনা, না না না, এটা মাগনা না। এখানে টাকা দেন, এটা সত্য, কিন্তু এখানে আপনি সময় দিয়েছেন না, বলেন এই সময়ের কারণে। এবং আমি একটা গ্যারান্টি দিলাম,
এই 9 মাসে কেউ না কেউ শুধু একটা দোকানদারি করেও কিন্তু একটা ব্যবসা দাঁড় করেছে, নাকি নাই আপনার ধারণা আছে না? আমি চিনি, আপনি খোঁজ করে জানতে পারবেন। তাহলে এই যে এটা তো রিটার্ন উঠাইতে হবে, তো সেই যেগুলো সব করতে হবে, সার্টিফিকেটে বসে থাকতে হবে না। বি ভেরি ভেরি কেয়ারফুল, কমফোর্ট জোনে ঢোকা যাবে না, এগুলো কন্টিনিউসলি করতে হয়, কন্টিনিউয়াসলি করতে হবে। এই ধরনের যে আজকে এখানে সেশন নিতে আসছি, এখানে সেশন নিতে আসার আগে আমি ফেসবুকে পোস্ট আর লিঙ্কডইনে দিয়ে আসছি যে আমি যে আজকে একটা বিরাট কিছু করতে যাচ্ছি। বলে দিকে দেখেন আমার ফেসবুকের লিঙ্কডইনে, আপনি দেখতে পাবেন। অবশ্যই করতে হবে, আমি কন্টিনিউয়াস পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে আপনাকে। আমি আমি সেই আগারগাঁও মোড়ে বসে চিকেন দিয়ে দিচ্ছি, তখন ঢুকিয়ে নেই বিটুকিতে, কারণ আমি তো আসতেছি, দিয়ে দিলাম, কারণ সেশন শুরু হয়ে যাবে, এখানে সময় পাবো না, আগেই দিয়ে দিলাম, তো হয়ে গেল, ব্র্যান্ডিং এর কাজ শেষ হয়ে গেল। কয় মিনিট লাগছে? তারপর 3 মিনিট লাগে না, 2-3 মিনিট লাগে, এর বেশি তো না, এইটুক করে না, তারপরে ক্যারিয়ারটা ধরা খেয়ে যায়। মেসেজ ক্লিয়ার না ক্লিয়ার সেটা অ্যাগ্রেসিভলি করেন, এগুলো আপনার কেউ শেখাচ্ছে না, আপনার শুধু কাজ করা শেখাচ্ছে। শুধু কাজ করতে বলতে পারবেন না, আপনার তো দুইটাই লাগবে, ইউ নিড বোথ। পৃথিবীর শ্রেষ্ঠ প্রোডাক্ট বানিয়ে বাসায় চুপ করে বসে থাকলে তো কোনো লাভ হইল না, এটা তো ব্র্যান্ডিং করতে হবে, এটা তো মার্কেটিং করতে হবে, মানুষকে তো জানাইতে হবে, নাকি না? সো দেন আপনি যে এত এক্সিলেন্ট পারফর্মার, এটা তো ইন্ডাস্ট্রিকে জানতে হবে, না হলে সে আপনি গাড়ি দিবে কিভাবে? এগুলা করেন, এই রেপুটেশন আমার ম্যানেজাররা দরটা খায়, ওরা বাকিগুলো করে। গার্মেন্টস সেক্টর বিদেশিরা দাঁড় করাই নাই, আমার গার্মেন্টস সেক্টর আজকে কোনো দেশের মানুষ এসে দাঁড় করে দেয় নাই, আমার বাংলাদেশের মানুষ এই সেক্টর দাঁড় করেছে। কিন্তু এরপরে যখন এই সেক্টর আজকে টপ পজিশনে হাই স্যালারি পোস্ট ক্রিয়েটেছে, এখন আর না ওনারা আসছে, আগে তো ছিল না, নাকি না? ধরেন আপনাদের বয়স অনেক কম, হ্যাঁ, শুধু আমরা তো দেখছি 80s, আমি দেখছি, ধরেন যে আপনারাও দেখছেন, হ্যাঁ, ধরেন বয়স না আজকে 80s এই যে যখন হাজার হাজার শ্রমিকরা পুড়ে মরছে, আজকে যখন এখন পর্যন্ত যদি আপনি টোটাল করেন সংখ্যাটা হাজার হাজার, সংখ্যাটা একটা দুইটা না, যদি 80s থেকে শুরু করেন আপনি, এটি হাজার হাজার শ্রমিকরা পুড়ে মরছে, পায়ের তলে পুড়ে মরছে, বিল্ডিং ধসে মরছে, এই যে হাজার হাজার মানুষের রক্তের উপর আজকে ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে। এই যে পুরা মাসের মধ্যে আমরা কখনো ভারতীয় পাই নাই, শ্রীলঙ্কান পাই নাই, পাকিস্তানি পাই নাই, স্পেনিশ পাই নাই, কাউরে পাই নাই, এগুলো সব আমার দেশের মানুষ। তো এদের রক্তের উপর সেক্টর দাঁড়াইছে আজকে। এরপরে যখন এই সেক্টর আজকে বিশাল বিশাল বেতনের পোস্ট ক্রিয়েট হলো, এইবার আর আমরা নিতে পারতেছি না, এবার বিদেশি লাগতেছে। চিন্তা করেন কত বড় অথর্ব একটা জাতিতে আমরা পরিণত হয়েছি, নাকি না? কত বড় অপদার্থ, কত বড় অথর্ব একটা জাতিতে আমরা পরিণত হয়েছে যে আমরা এই ভবিষ্যতের দিকে আগাইলাম, অথচ এই পোস্টের উপর দাবি সবার আগে আমাদের, নাকি না? কিন্তু সেটা শাহবাগ ব্লক করে আপনি পাবেন না, সেটার জন্য আপনাকে স্কিল হয়ে আসতে হবে। মেসেজ ক্লিয়ার না ক্লিয়ার? সিম্পল, হ্যাঁ, শাহবাগ ব্লক করেন না, জান না এবার, হ্যাঁ, এবার তো সোজা করতেছে আস্তে আস্তে। শাহবাগ ব্লক করবেন আপনি, আপনার গায়ের জন্য চাকরি দেবো, আমার ফ্যাক্টরি করে কালকে বন্ধ হয়ে যাক, এত সোজা। আমি কাজ দিব যার উপরে আমার আস্থা আছে, যে আমাকে পারফরমেন্স গ্যারান্টি দিতে পারবে, এরপরে ওর ছেলে মেয়ে হিজরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমি এগুলো দেখতে পারবো, এগুলো তো আমার দেখার বিষয় না। মেসেজ ক্লিয়ার না ক্লিয়ার? আপনি বিয়ে করার সময় দেখতে পারেন, কিন্তু আপনি তো চাকরি নেওয়ার সময় এগুলো দেখবেন না, নাকি না? নেক্সট, ইগনোর বাট নেসেসারি স্কেল। না, এটা আপনারা অনেকেই এই কথাটা পছন্দ নাও হতে পারে, বাট অ্যাগেন আজকে পিজিডি জিবি হচ্ছে, অনেক কিছু হচ্ছে, আপনাদের আমি বলে যাই যে সিসিপে আপনাদের সবচেয়ে ফোকাস এরিয়া যেটা হওয়া উচিত সেটা এখনো হয় নাই, এটা হতে হবে। বলেন, গার্মেন্ট সেক্টর যারা কাজ করে তাদের কোন স্কিলটা হলো 100% ইম্পর্টেন্ট, কিন্তু এখনো পর্যন্ত টোটালি ইগনোরড, এবং এইটাতেই আমার গার্মেন্টসের মানুষদের সবচেয়ে বড় দুর্বলতা। এন্ড এই কারণে এই সেক্টরে এত বেশি বিদেশিরা চলে আসে এত সহজে। বলেন, কমিউনিকেশন শব্দটা বাদ দেন না, ইংলিশ, আর কি? দ্যাটস ইট, ইংলিশ। ইংলিশ আপনি ইমেল লিখতে বসে বানান বই পড়েন, আপনার 5 মিনিট প্রেজেন্টেশন করতে দিলে আপনার শরীর কাঁপে, কারণ আপনি ইংরেজি পারেন না। 5 মিনিট শুদ্ধভাবে আপনি ইংরেজিতে কথা বলতে পারেন না। পিজিডিজিবি করেন, এমবিএ পাসটা করে আপনি কি লাভ হলো? এবার আমার নেক্সট প্রশ্ন উত্তর দেন, যেই সেক্টরের 100% বায়াররা নন বেঙ্গলি, সেই সেক্টরের মানুষ যখন ইংরেজিতে উইক থাকে, এটা কিভাবে অ্যাকসেপ্টেবল? বলেন, আমি জানতে চাই। এখানে আপনার অনেকগুলো মানুষ, সবাই ম্যাচিওর অ্যাডাল্ট, বলেন উত্তর দেখি, উত্তর দিয়ে যান। তারপরে অথর্বগুলোকে শাহবাগ ব্লক করবে, পিটা মাটির নিচে ঢুকায় ফেলবো। ব্লক করেন, প্রোটেস্ট করেন, ইংরেজিতে করেন, দেখি এবার কি আছে। চলেন, আমি রাজি আছি, আমি আপনার পক্ষে দাঁড়িয়ে থাকবো শাহবাগে, আপনি প্রোটেস্টে ইংরেজিতে করেন, দেখি পারেন কিনা। কারণ এই সেক্টরে সমস্ত ইমেল লিখতে হবে ইংরেজিতে, কারণ আপনার
টার্গেট কাস্টমার তো বাংলা বোঝে না, বোঝে ইংরেজিতে না, 100% ইংলিশ, 100%। তাহলে এই সেক্টর মানুষ ইংলিশে কেন দুর্বল থাকবে আমাকে বলে দেখি, জাস্টিফিকেশনটা কি? বস আপনারা এগুলো আস্তে আস্তে নোট নেন, এই যে সিসি থেকে যারা আসছেন এগুলো ভয়াবহ জরুরি। কিন্তু এই ইংলিশে দুর্বলতা রেখে আপনি পিজিটিজিবিতে আপনার কি লাভ হবে? আপনি ইমেল করতে পারতেছেন না, ইমেলের মধ্যে বানান ভুল, আপনি টেলিফোনে কথা বলতে পারতেছেন না কারণ আপনি ইংরেজিতে উইক, আপনার কথা সে অর্ধেক বুঝে না, আপনার একটা বায়ারের কাছে পাঠানো যাচ্ছে না কারণ আপনি প্রেজেন্টেশন করতে পারতেছেন না, আপনার স্লাইডে বানান ভুল, ইংরেজি ভুল, আপনি কথা বলতে পারতেছেন না 10 মিনিট ইংরেজিতে, আপনার দিন কি কাজ? এই তখন আপনারা আমরা সব বেসিক কাজে রাখবো, টপ কাজে তো আপনাদের দিতে পারতেছি না। আমরা চাচ্ছি তো, আমরা অবশ্যই চাচ্ছি। আমরা শোনা বাংলাদেশের গার্মেন্টস মালিকরা সব বাংলাদেশি। আমরা কখনোই একটা আমার জন্ম দেওয়া ফ্যাক্টরিতে আমার দেশের রিসোর্স ইউজ করে একটা বিজনেস প্রতিষ্ঠানে আমি বিদেশি নিতে আগ্রহী না, এইটুকু সবার মধ্যে আছে। কেউই খায়াস করে বিদেশি বেকার না, না পাইলে তখন আমরা দেয়। মেসেজ ক্লিয়ার না আনক্লিয়ার? সিম্পল। তারপরে এই যে খেয়াল করেন, এই যে আজকে যারা ওই বিদেশিরা কেন কাজ করে, এই করে সেই করে, এইসব বড় বড় রাবিশ আলাপ করতেছে, এই গ্রুপটারই যদি আজকে বলি আপনার অভিযোগটা আপনি 2 পৃষ্ঠা ইংলিশে লিখে নিয়ে আসেন, আমি আপনার গ্যারান্টি দিলাম 2 পৃষ্ঠার মধ্যে 85টা বানান ভুল থাকবে। কেন ভুল বললাম নাকি? বলে না ভুল বলছি, আমি এখন প্রমাণ করবো। দেখি আপনার লিখতে 2 পৃষ্ঠা, চলো টেক দ্য চ্যালেঞ্জ। এই দেখছেন প্রবলেম? তাহলে এইটাতে উইকনেস থাকলে এখন কিভাবে হবে? পিজিটিজিবি আপনাদের বসে বসে এখন বাসা শেখাবে, ওরা কাম নাই, এটা আপনি নিজে শিখবেন। মেসেজ ক্লিয়ার না ক্লিয়ার? এখন এই লেভেল আপনি ইংরেজি কেমন করবেন? এই তো বিপদ। এই কারণে এগুলোর ইম্প্যাক্ট লো হয়ে যাচ্ছে। তো কারণ আমরা তো এই 300 350 কোটি টাকা 600 কোটি টাকা খরচ করে ফেলবে, 400 কোটি টাকা ইমেল বাড়িয়েছে, 400 কোটি টাকা 5 ইউনিভার্সিটি করে দেয়, 500 কোটি টাকা খরচ করে রিটার্ন ইনভেস্টমেন্ট আসবে না, আসবে কিভাবে? এটা তো আপনার ক্ষেত্রে বেরোতে কথা বলতে পারে না। তোরা they can't talk, they can't sit in interview, they can't go to a buyer and discuss anything, ওরা নেগোশিয়েট করতে পারে না। এটা নেগোশিয়েশন স্কিলের উইকনেস না, ওর ভাষাগত দুর্বলতা। বুঝছেন ঝামেলা? এই তো ব্যস্ত লাগতেছে। সো এই যে এগুলো ঠিক না বলে কিভাবে হবে? 400 কোটি টাকা ভালো যাবে, তার মাগনা টাকা পাইছি খরচ করে। সিম্পল। নাম্বার 2 ইংলিশ, নাম্বার 3 ইংলিশ। সো আপনি পিজিটিজিতে কি শিখছেন আমার জানার বিন্দুমাত্র আগ্রহ নাই, আমি জানি কি শিখছেন। এগুলো আমরা আগে তো রান করি। আজকের পর নেক্সট 1 বছর শুধু ইংলিশ ইমপ্রুভ করেন। আপনি যদি ইংরেজিটা শিখে আসেন, আপনার গার্মেন্ট সেক্টরে আপনি 10 বছরের মধ্যে 20 লাখ টাকা বেতন পাবেন, আমি গ্যারান্টি দিলাম। আপনি খুলে দেখেন আমার কথাটা সত্য না মিথ্যা, আমি সবাই দিয়েছি শোনা। আমি অনেক পরিশ্রম করেও 1 লাখ টাকা বেতন পার করতে পারিনি, আমি এরকম মানুষকে চিনি। আর ওর একই সাথে শুরু করে আজকে সে 20 লাখ টাকা বেতন চাকরি করে, আমি এই মানুষকে চিনি। সো আমি খুব ভালো মতোই জানি খেলাটা কোথায় হয়। মেসেজ ক্লিয়ার না ক্লিয়ার? এটাতে অ্যাগ্রেসিভলি ফোকাসড হয়ে যান, না হলে কিন্তু আপনি পাবেন না। সো ইংলিশ শেখান, কোর্স যেমনি পারেন ইংলিশ শেখান, নিজে নিজেকে শেখান, ইংরেজি এই কন্টিনিউয়াসলি শেখান। এরপর দেখবেন যে আপনার গ্রোথ ঠেকাইতে পারবেন। আর এটা না শিখলে আবার অনেক কাজ করবেন, আপনি গ্রোথটা পাবেন না। মেসেজ ক্লিয়ার না ক্লিয়ার? সাবধান হন, কারণ এইখানে উইকনেস রয়ে যায়। এটা নিয়ে কথা বললা, কারণ দিন শেষে এইটা প্রবলেম। এইখানে না উইকনেস, কমিউনিকেশন প্রবলেম। আপনার কে বলছে? এই রুমের কারো কমিউনিকেশন প্রবলেম নাই তো, আপনার প্রবলেম ল্যাঙ্গুয়েজ প্রবলেম। মেসেজ ক্লিয়ার না ক্লিয়ার? এটা শিখেন আপনি, কারণ আপনার টার্গেট বায়াররা 100% ইংলিশ। তাহলে কেন আপনি ইংলিশ উইক থাকবেন? এই থাকা যাবে না, কারণ এই সেক্টরের ফার্স্ট রিকোয়ারমেন্টই তো ইংলিশ। আপনার সমস্ত কমিউনিকেশন ইংলিশে, এইখানেই যদি দুর্বল থাকেন আপনি কিভাবে কাজ করবেন? এই তো তখন আপনি বেসিক কাজে থাকবেন, আর টপ কাজে সব আমরা অন্যদেরকে ঢোকাবো, মানে উপায় তো নাই। মেসেজ ক্লিয়ার না ক্লিয়ার? এটা করেন, নাহলে দরকার যাবেন। তারপরে সব সার্টিফিকেট আপনি জমা দিয়ে থাকবেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই হলো ক্যারিয়ার ডিসিশন ম্যাট্রিক্স। আজকে শিখিয়ে দিই, এটা একটু মাথায় রাখেন ভবিষ্যতে কাজে রাখার জন্য। কারণ ধরেন যে জব সুইচিং, তো আজকে চাকরি শুরু করবেন আপনারা, ভবিষ্যৎ চাকরি নেবেন, তো অনেকে জব সুইচিং করে, এন্ড এটুকু ইজ ফাইন। জব সুইচিং অবশ্যই করবেন, আমরা করছি না, আমি অনেকগুলো জায়গায় চাকরি করছি, তারপরে আমি জয়েন করছি। এখন কথা হলো যে এই যে চাকরিগুলো চেঞ্জ করবেন, অনেকে এখানে ভুল করে, ঘুরাঘুরি করে চাকরি চেঞ্জ করে, হুটহাট চাকরি ছেড়ে দেয়, এটা করবেন না। এটা আমি একটা গাইডলাইন দিই, আপনি এর মধ্যে ডিসিশন নেন, হয়তো বা আপনার হেল্প হবে। এটা হলো নাম্বার 1। ম্যাট্রিক্সটা বোঝাই দেবো আপনাকে। যে ধরেন আপনি যেই জবে আছেন, আপনি চিন্তা করেন যে আপনার বসটা কিরকম, অর্গানাইজেশনটা কিরকম। যদি দেখেন যে বসটা ভালো না, এই ভালো বস মানে কি? এই ভালো বসের মানে হলো সে ভালো মানুষ না, এটা না, ভুল করে না।
কারণ বসের লোকে তো আপনি বিয়ে বসবেন না, সো ভালো মানুষ দিয়ে আপনি কি করবেন, সো এইগুলো চিন্তা করতে যায় না। তো ভালো বসের সংজ্ঞা কি শোনায়? ভালো বসের সংজ্ঞা হলো সে আপনাকে কাজ শেখায়, সে আপনাকে প্রমোট করে, আপনি যখন ভালো কাজ করেন সে আপনাকে রিওয়ার্ড করে, এন্ড সে ফেয়ার, সে আনফেয়ার না, সে অর্গানাইজেশনের মধ্যে পলিটিক্স করে না আপনাকে, সে পারফর্মার হলে আপনাকে সে প্রমোট করবে, সে সবই রিকমেন্ড করবে, এগুলো সে সবই করে, সে আপনাকে এনকারেজ করে, সে টক্সিক না, সে অফিসে গালাগালি করে না, সে এগুলো করে না। এটা হলো গুড বস। মেসেজ ক্লিয়ার না ক্লিয়ার? তারপরে 5টা গুণে 10টা বইটা আপনার দেখার বিষয় না। এরপর সে মদ খায় না কি খায় এটা আপনার দেখার বিষয় না, এটা আপনার নানুফের বিজনেস। আপনি তাকে এই প্যারামিটারে জাজ করবেন। আমি যেগুলো বলে দিলাম, মেসেজ ক্লিয়ার? এই হলো গুড বস। এইটা হলো গুড কোম্পানি। না, গুড কোম্পানি মানে কি? গুড কোম্পানি মানে হলো যে অর্গানাইজেশনের কালচারটা ভালো, এখানে পারফরমেন্স কালচার আছে, ওই তেলাতেলি কালচার নাই, এই পলিটিক্স কম নাই, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এই প্রতিষ্ঠানটার গ্রোথ আছে, যে ও ভবিষ্যতে আরো গ্রো করবে, ওর বিজনেস আরো বড় হবে। এইটা হলো প্যারামিটার, এটা হলো গুড কোম্পানি। যদি এরকম হয় যে আপনি এই মুহূর্তে যেখানে আছেন সেখানে আপনার গুড বসও আছে, কোম্পানিটাও ভালো, তাহলে চাকরি ছাড়ার কথা চিন্তা করবেন না। যা করি দেখো, চুপ করে বসে থাকেন, ডোন্ট ডু দ্যাট। কারণ এই দুইটা মেলানো অনেক কঠিন, এটা অনেক কঠিন, যে এই দুইটা একসাথে ভালো পাওয়া ভেরি ভেরি ডিফিকাল্ট। সো এখান থেকে ঘুরে ঘুরে করে চাকরি ছেড়েন না, থাকেন এখানেই, থাকেন, কাজ করেন, বড় হন, কোনো অসুবিধা নেই, আপনি পারবেন। জব সুইচ করতেই হবে এরকম কোনো কথা নেই। মার্কেটে কিন্তু প্রচুর ভুল কথাবার্তা প্রমোট করে মানুষ, যে না চাকরি চেঞ্জ না করলে বেতন বাড়ে, এগুলো মিথ্যা কথা। আজকে গ্রামীণ ফোনের সিইও ইয়াসির ভাই কিন্তু সারা জীবন এখানেই ছিল, বহু বছর এখানে। আজকে বিএটি সিইও ছিল সিজাদ মুনিমের ক্যারিয়ার শুরু বিএটিতে, শেষ বিএটিতে। রূপালী চৌধুরী এখন বার্জারি এমডি, ওনারাও কিন্তু এন্টায়ার লাইফ বার্জারি চাকরি করছে, গিয়ে দেখেন কত বেটার পজিশন চলে গেছে, সিইও হয়ে সবাই এমডি হয়ে রিটায়ার করছে। কি প্রবলেম হয়েছে? কেন জব সুইচ করতে হবে? এটা তো কেউ করে না, এগুলো আপনার কারা বলতেছে, এগুলো সব মিথ্যা কথা। আপনি এখানেই থাকেন, এখানেই কাজ করেন, এখানেই গ্রো করেন, এই অবশ্যই আপনার অপরচুনিটি থাকবে, ক্রিয়েট করেন। মেসেজ ক্লিয়ার না ক্লিয়ার? কারণ এখানে যদি চলে যান, এই দুইটাই ভালো পাইবেন এই গ্যারান্টি না খুবই ডিফিকাল্ট, সেগুলো করেন না। সেকেন্ড, গুড কোম্পানি ব্যাড বস ন, এই কোম্পানিটা ভালো, তার গ্রোথ আছে, কালচার ভালো, সবই হলো, কিন্তু বসটা ভালো না। এই ভালো না মানে হলো যে সে একটু টক্সিক, সে একটু ব্যবহার খারাপ, সে একটু প্রমোট করে না আপনারে, সে অনেক ভালো কাজ করলে প্রমোশন দেয় না, এগুলো এইটা হলো প্রবলেম। তো এই ক্ষেত্রেও আমি রেকমেন্ড করি ঘুরে ঘুরে করে চাকরি চেঞ্জ করেন না, কারণ কোম্পানিটা ভালো, কালচারটা তো ভালো, আপনার কপাল খারাপ, একটা ননসেন্সের পাল্লায় পড়ছে, কিন্তু সবাই তো খারাপ না কেন। এই ক্ষেত্রে আমাদের সাজেশন হয় স্টে অ্যান্ড হেল্প ফিক্স দ্য প্রবলেম, যে এখনো চাকরি ছেড়ে থাকেন, চেষ্টা করেন প্রবলেমটা সলভ করার। এটা অনেক সলিউশন থাকতে পারে, একটা হতে পারে যে আপনি চেষ্টা করেন অন্য ডিপার্টমেন্ট চলে যাওয়ার, আপনি ট্রান্সফার নেন, অন্য বদের সাথে একটু খাতির করেন, করে দরকার হলে অন্য ডিপার্টমেন্ট চলে যান, ডিফারেন্ট ডিপার্টমেন্টে পোস্টিং নেওয়ার চেষ্টা করেন, ধৈর্য ধরেন, কারণ বস পার্মানেন্ট না। আপনার বসও তো কিছুদিন পর চাকরি ছেড়ে অন্য জায়গায় যেতে পারে না, তাহলে তো প্রবলেম সলভ হয়ে গেল। তারপরে আরো খেলা আছে, মানুষ তো মরেও যায়, তো ধরেন একটু ধৈর্য, আল্লাহ ওদের না নারীকে ধরে না, আপনি ধরেন যদি ওর কারণে চাকরিটা ছেড়ে একটা জায়গায় চলে গেলেন, যেদিন গেলেন ওদিন খবর পেলেন সে মারা গেছে, এই যে আপনার মনটা খারাপ হচ্ছে, খাওয়া চাকরিটা চাবো কি দরকার? ধৈর্য ধরেন, অ্যাটলিস্ট বছর খানেক থাকেন না, কি হবে, ধৈর্যশীল হতে হবে, হুড়োড়ি করেন না, পেশেন্ট লাইফের কোনো কিছু পারফেক্ট না, এত পারফেক্ট পাওয়া যায় না, সেইটা করেন, সেই তাও চাকরি ছাড়েন না। নাও এই কথাটা বলতে ভুলে গেছিলাম, এখন বলি, তারপর এটা বলা উচিত ছিল, বা যে কোনো এখানে ভুলে গেছি, এটা লিখে রাখবেন। জীবনে কোনোদিন আমার কথার বেড়ে কাজ করেন না, আপনি ভালো থাকবেন। জীবনে কখনো কোনোদিন লিগালি এনফোর্সেবল অফার লেটার হাতে না পেয়ে রেজিগনেশন শব্দটা উচ্চারণ করবেন না। আমি আবার বলছি, জীবনের কোনো পর্যায়ে লিগালি এনফোর্সেবল অফার লেটার হাতে না পেয়ে রেজিগনেশনের কথা উচ্চারণ করবেন না। বুঝতে না পেরে অফিসে শব্দটা বলবেন না যে রিজাইন করবো, সাবধান, অবশ্যই রিজাইন করবেন না। আমি অসংখ্য মানুষের ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে দেখছি শুধুমাত্র এই ভুলটা করার কারণে, যে ইমোশনাল হয়ে চাকরি পায়নি, এখনো ফট করে চাকরি ছেড়ে দিয়েছে। এই যে আপনি চাকরি ছেড়ে দিলেন, এখন তো আপনার চাকরি নেই, আপনি তো আনএমপ্লয়েড হয়ে গেলেন। আপনি যখন নতুন আর একটা অর্গানাইজেশনে ইন্টারভিউর জন্য যাবেন, আমরা যখন আপনাকে জিজ্ঞেস করবো যে আপনার এই মুহূর্তের কারেন্ট স্যালারি কত, আপনি কি বলবেন?
বলেন বলেন কত কত একটা সংখ্যা বলেন। আমি ধরেন এটি ইন্টারভিউ, বলেন একটা সংখ্যা বলেন। আমি আপনাকে ফার্স্ট জিজ্ঞেস করবো যে আপনার এক্সপেক্টেড স্যালারি কত। আপনি বলবেন যে 50,000। আমি ঠিক আছে 50,000, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমাকে বললেন তাহলে আপনার এখন কত পান, আপনি কি বলবেন? আপনি যেমন চাকরি নেই কিন্তু, আপনি কি বলবেন? উত্তর দেন। একটা সংখ্যা বলতে হবে, বলেন। গিভ মি নাম্বার। আপনার এই মুহূর্তে ইনকাম কত? জোরে বলেন। না দেখা চাকরি নেই তো, সরি করতে হলো। আমি তো অলরেডি আনএমপ্লয়েড, তো তাহলে এই মুহূর্তে ইনকাম কত? জিরো বলছেন না? আপনার এইখানে এমন অপমান করবো, আপনার কান্দায় ছাড়বো। আমি বলবো যে বস, আপনি একটা তো বয়স হয়েছে, আপনি বেসিক অ্যারিথমেটিক পারেন না, ও মূর্খের মূর্খ আপনি। আপনার এই মুহূর্তে ইনকাম জিরো কিভাবে হলো? আপনার তো ইনকাম নাই, আপনার তো এমপ্লয়মেন্ট নাই, আপনার তো এখন ইনকাম জিরো না, আপনার ইনকাম তো এই মুহূর্তে নেগেটিভ। এবার চিন্তা করেন কথাটা কি বলছি, কেন নেগেটিভ না? আপনি যে ইন্টারভিউতে আসছেন, এই যে আজকে যে গাড়ি ভাড়া দিতে হয়েছে, এটা আপনার সেভিংস থেকে কমে নেই? তাহলে আপনি ইনকাম জিরো কিভাবে হলো? ইনকাম তো নেগেটিভ। এখন নেগেটিভ থেকে নেগোশিয়েট করে আপনি 50,000 উঠাইবেন, আপনার গলাতে নামে দেবেন, বলবো যে বস বেতন আগে জয়েন করে পরে আলাপ করুন বেতন, নেগেটিভ থেকে আগে বাইরে খান, এগুলো বলুন। এখন কি করবেন? খালি অপমানিত হয়ে যাবেন সব জায়গায় গিয়ে। মেসেজ ক্লিয়ার না ক্লিয়ার? সো এই কারণেই কখনোই ভুল করতে হয় না। অনেকেই ভুল করে, চাকরি না পেয়েই ফট করে চাকরি ছাড়ে, কিচ্ছু করবে না। চাকরি না পেয়ে চাকরি ছাড়া যায় শুধুমাত্র দুইটা সিচুয়েশন, দুইটা। একটা হলো আপনি যদি মনে করেন যে এই জবটা কন্টিনিউ করলে আপনি খুন হতে পারেন, তাহলে ওই দিন বেড়ে যান, থেকে না। যে ধরুন আপনার জীবন হুমকির সম্মুখীন হয়ে গেছে, এটা হতে পারে, তাহলে বেড়ে যান। এক মুহূর্তে থাকেন না, জাস্ট বেড়ে যান, এর একটা। আর হলো আপনি যদি মনে করেন এই চাকরি কন্টিনিউ করলে ভবিষ্যতে আপনি মামলা খাইতে পারেন, তাহলে বেড়ে যান। বুঝতে পারতে পারেন? আর দিন শেষে কিন্তু বস বড় মাছদেরকে ধরতে পারে না, দিন শেষে কিন্তু এই ছোটরাই ধরাটা খায়। এই যে ব্যাংক লুটপাট করে নিশ্চিহ্ন করছে, যারা আসল টাকা চুরি করছে, এরা কিন্তু দেশে নাই। দুদকে হাজিরা দিতেছে কিন্তু ব্যাংকের জুনিয়র ম্যানেজাররা। মেসেজ ক্লিয়ার না ক্লিয়ার? এরা কিন্তু সবাই আরামাসে আছে, সাবধান। এমন কখনো চাকরি করতে গিয়ে কোনো ইল্লিগাল কাজে জড়িত হবেন না। নেভার এভার ডু দ্যাট। মেসেজ ক্লিয়ার না ক্লিয়ার? কখনো এই কাজ করবেন না। অনেকেই ভুল করে। আমি আবার বলতেছি, জীবনে কোনোদিন চাকরি করতে গিয়ে কোনো ইল্লিগাল কাজে জড়িত হবেন না। কারণ দিন শেষে আপনি দরকার, বড়রা কেউ থাকবে না, আপনাদের ফাঁসাই দেবে। মেসেজ ক্লিয়ার? এর কম করবেন না। শুধুমাত্র এই দুটো সিচুয়েশনে চাকরি ছেড়ে দেন, আমি চুপ করে বসে থাকেন, যারা বুঝে তাই হোক, চাকরি ছেড়ে না, বসে থাকেন। এইবার আসেন আবার এতে ব্যাক করি না। ব্যাড কোম্পানি ব্যাড বস, যে কোম্পানিটা বড় না, সেখানে প্রচুর পলিটিক্স, এখানে পারফরমেন্স কালচার নাই, বসের টক্সিক, প্রচন্ড টক্সিক বস, তাহলে হলো ওয়ার্নিং, এটা রেড জোন, লিভ নাও। যত দ্রুত সম্ভব এইখান থেকে বের হয়ে যাবে। কিন্তু এগেন এই যে বের হয়ে যাবেন বললাম, এর আগে কি করতে হবে? আগে চাকরি পাইতে হবে, তারপরে এই লিভ মানে আজকেই না, চাকরিটা পায়া ইমিডিয়েটলি জব খোঁজায়। এই কারণে নেটওয়ার্কিং জরুরি, তো তাড়াতাড়ি চাকরি খোঁজায়, কারণ এখানে বেশি থাকা যাবে না। নাম্বার 4 হলো এটা, যে গুড বস ব্যাড কোম্পানি। যে বসটা ভালো, সে প্রমোট করে, আপনার কাজ শিখায়, ব্যবহার ভালো, সে এই পলিটিক্স করে না, নেগেটিভ না, টক্সিক না, কিন্তু কোম্পানিটা ভালো না। যে কোম্পানিটা আস্তে আস্তে আসলে গ্রো করতেছে না, কোম্পানির ফিউচার গ্রোথ নাই, কোম্পানিতে অনেক ঝামেলা আছে, এগুলো আছে। এই ধরনের সিচুয়েশনে অনেকেই ভুলটা করে যে বস ভালো বলেই রয়ে যায়। ভাই বস যে ভালো বলে রয়ে গেলেন, জাস্ট লুটতেছে, তো দুজন জড়াজড়ি করে একসাথে মারবেন। নাম্বার 1 প্রবলেম। নাম্বার 2 প্রবলেম, যার জন্য আপনি চাকরি খুঁজতেছেন না, এই লোক যে চাকরি খুঁজতেছেন এটা আপনার কে বলছে? পরে দেখা যাবে যে একদিন আপনি রয়ে গেলেন, একদিন ওয়াইসা বলছে আমি কিন্তু কালকে থেকে আসবো, আপনারা পুরো একটা ব্যাক কল করতে থাকবেন। মেসেজ ক্লিয়ার না ক্লিয়ার? সো চাকরি খোঁজেন, এখন চাকরি খুঁজে শুরু করেন, বি প্রিপেয়ার্ড টু লিভ। কারণ আপনার বসও খুঁজতেছে, আপনার বলবে না সে খুঁজতেছে, সে কাউরেই বলবে না, সে তার মধ্যে খুঁজতেছে। পরে দেখা যাবে যে পরে আপনি দুঃখ করবেন যে ওর জন্য রয়ে গেলাম, সেই চলে গেল। তখন বলবেন যে আমাকে বারবার ধোকা দেয়। হ্যাঁ, আপনার বারবার ধোকা দিবে, আবার দিবে, কারণ আপনি একটা ব্যাক কল। এই জন্য মেসেজ ক্লিয়ার না ক্লিয়ার? শোনো, একটা খনার বচন আছে, হ্যাঁ এটা বহু বছর পুরনো, বলছে যে ব্যাক কলের সম্পত্তিতে চালাকের 2 আলো অধিকার আছে। তো আপনি যদি ব্যাক কল হন, সবাই আপনার একটু করে চিমটে দিয়ে দেবে, তারপরে আপনি বলছেন কানবেন যে আমার সাথে এগুলো হবে, তো হবে, যদি বোধায় তো এগুলো হবে।
মেসেজ ক্লিয়ার না ক্লিয়ার? আচ্ছা বলেন, সোফার কার কোনো প্রশ্ন থাকলে বলেন, এনিথিং ক্লিয়ার? আমার কথা মনে থাকার জীবনে সাফার করবেন না, ক্যারিয়ার ভালো করবেন। আমরা এই কাজ করছি। নেক্সট, এখন একটা জিনিস, আপনারা এখানে সবাই ইয়াং পিপল, আপনাদের এন্টায়ার ক্যারিয়ারটা আপনার সামনে, এবং এখন আপনাদের সামনে অনেকেই অত্যন্ত মিথ্যা এবং কিন্তু খুবই পপুলার এই ধরনের কিছু কথা আপনাদের বলবে, বলে আপনার ক্যারিয়ারটা নিশ্চিহ্ন করে দেবে। এইটা বুঝতে বুঝতে আপনি যখন বুঝবেন তখন বুড়ো হয়ে যাবেন, তখন আর রিকভার করতে পারবেন না, তখন ক্যান্সার স্টেজ 4-এ পৌঁছাবে, তখন আর চিকিৎসা সম্ভব না। আজকে থেকে এটা ঠিক করেন। এই আমি আজকে শিখাবার কখনো বলেন না যে প্রোডাক্টিভিটি এনহ্যান্সমেন্ট ট্রুথ, যে আমরা এই রুমের সবাই কি প্রোডাক্টিভিটি বাড়াতে চাই নাকি চাই না? তাই না? এই আজকে শুনে কি করলে এটা বাড়ায়, 3টা কাজ করতে হবে, আজকে থেকে করতে পারবেন না। এই ওয়ার্ক লাইফ ব্যালেন্স, অফিস আওয়ার, ছুটি কয়দিন, বস, এইসব চিন্তা যারা করতেছেন, আপনি দরিদ্র হওয়ার জন্য রাস্তার পরিষ্কার করতেছেন, আর কিচ্ছু না। দারিদ্রকে টেনে আনতেছেন আপনি নিজের কাছে, তারপরে টানতে পারবেন, স্বাভাবিক ব্লক করতে পারবেন, কোনো লাভ হবে না, বিন্দুমাত্র লাভ হবে না, কোনো কিছুই পাবেন না। এই 3টা কাজ করতে হবে। স্টার্টিং আর্লিয়ার, সবার আগে শুরু করতে হবে। ওয়ার্কিং হার্ডার, সবার থেকে বেশি পরিশ্রম করতে হবে। অ্যান্ড স্টেইং লেটার, সবাই যখন শেষ করে এরপরে 1 ঘন্টা এক্সট্রা করতে হবে। এই 3টা কাজ যারা করতে পারবেন তাদেরকে কেউ হারাতে পারবে না। এইবার আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে কাজ করতে পারবেন। আমার তো পরিচয় করে দিছে, আমি হলাম আইবিএর প্রফেসর। এখন আমি আইবিএর প্রফেসর জব করতাম, আমি আমেরিকান সিটি ব্যাংকে চাকরি করতাম, আমি বাংলাদেশে জয়েন করেছিলাম, তারপরে আমি সিটি হংকংয়ে 1 বছর কাজ করছি, তারপরে আমি ওইখান থেকে আবার ট্রান্সফার হয়ে সিটি নিউ ইয়র্কে চলে যাই। আমি 2005-এ সিটি নিউ ইয়র্কে কাজ করছি। আমি গত 25 বছর ধরে কাজ করছি, 25 বছর, 25 ইয়ার্স। এই কারণে আজকে হাজার হাজার টিচার থাকার পরেও বিটপি আমাকেই দেওয়া দিয়েছে, কারণ আমি 25 বছর ধরে কাজ করছি, যেটা আপনি আজকে করতে বলছি, আজকেও করতেছি, এই মুহূর্তে করতেছি। দ্যাটস ইট, সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অফকোর্স আমাদের গ্রোথ হয়েছে, অবশ্যই আমার ধারে কাছে আসতে পারে, পারবে তো না, কেমন পারবে, কারণ আমি কাজ করতেছি। তো আপনি করেন, আপনার তো ধরতে পারবেন না, কিন্তু যদি না করেন, চাকরি জয়েন করার আগে ছুটি করে দিন, যারা জিজ্ঞেস করতেছেন বস আপনার চাকরি করার কোনো দরকার নেই, আপনি বাসায় বসে থাকেন। তার মেসেজ ক্লিয়ার না ক্লিয়ার? এত যার ছুটির প্রয়োজন, যারা তো অফিসে আওয়ার নিয়ে এত টেনশন, আপনি চাকরিতে জয়েন করছেন কেন? আপনি বাসায় থাকেন, অফিসে আসবেন না। এইসব অথর্ব একটা আবর্জনা আমাদের দরকার নেই। এটা একটা 3য় বিশ্বের দেশ, বাংলাদেশ আমেরিকা না, বাংলাদেশ সুইডেন না, বাংলাদেশ একটা 3য় বিশ্বের দেশ। এই দেশকে উঠাইতে হলে আমাদের সবাইকে স্যাক্রিফাইস করতে হবে। মেসেজ ক্লিয়ার না ক্লিয়ার? সিম্পল। এবং এই দেখেন আজকে যে আমাদের মার্কেটে এসে এইসব কথাবার্তা বিভিন্ন ট্রেনাররা, মোটিভেশন স্পিকাররা বলতেছে, এদের কি মাঝে মাঝে মনে হয় রাস্তার মধ্যে দাঁড় করে চড়ায় এদের দাঁতগুলো সব ফেলে দেয়? আজকে আমার ম্যানেজারদেরকে এগুলো বলতেছে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, অফিস আওয়ার, উইকেন্ড, ননসেন্স আলাপ এগুলো সব। আমরা এখনো সেই লেভেলে পৌঁছাই নাই। একটা সেই লেভেলে পৌঁছাবো, তারপরে এগুলো আলাপ করবো। এখন কোন আলাপ করছি, এগুলো প্রিম্যাচিওর ডিসকাশন। একটা ছেলেকে মেয়েকে বিয়ে দিতে হবে, এটা আমি জানি, কিন্তু আমার 5 বছরের পোলা সাথে বিয়ে করবো, এটা তো পুরো নর্মাল না। মেসেজ ক্লিয়ার না ক্লিয়ার? উদাহরণটা মনে রাখা। এবার আপনাকে উদাহরণ দেয় যে কিভাবে আমরা দরিদ্র, আমরা কেন দরিদ্র, আজকে কেন আমেরিকানরা ধনী, আজকে কেন ব্রিটিশরা ধনী, আজকে কেন ইউরোপিয়ান কান্ট্রিরা ধনী, ওরা কেন ধনী, আমরা কেন ফকির নেই। আমরা ফকির নেই, তার এটার ইতিহাস আছে, এটা আকাশ থেকে পড়ে নেয়। মন দিয়ে শোনায়, আজকে থেকে 300 বছর আগে, আমার আপনার দাদারা কি করছে এটা শোনায়। আমার আপনার দাদারা গ্রামে গঞ্জে হাল চাষ করছে, ঢাকায়ও আসে নাই, দেশের বাইরে যাবে দূরের কথা। তারপরে হাটে গিয়া পান টান খাইছে, রাজনৈতিক আলাপ আলোচনা করছে, ধর্মীয় আলাপ আলোচনা করছে, ধর্মীয় বিতর্ক করছে, করে খাইয়া বাইরের নামে একটা আইলের মামলা দিয়ে বাসায় বাইর গেছে। এই কাম করছে না? এখনো করতেছে না? বলে আপনি আপনাদের প্রত্যেকের ফ্যামিলিতে খোঁজ নিয়ে দেখেন তো যে এই আইলের মামলা আছে কি নাই, নাকি নাই? কত বড় ফকিরনির বাচ্চা আইল নিয়ে মামলা করতেছে, কত বড় ভিক্ষুক। 300 বছর আগে, আজকে থেকে 300 বছর আগে, আজকে যাদেরকে আপনি ধনী দেখতেছেন, এদের দাদারা কাঠের জাহাজে করে, পাল তোলা কাঠের জাহাজে করে প্রশান্ত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে পাড়ি দিয়ে কলোনাইজ করছে পৃথিবী। করে করছে? ওদের স্যাক্রিফাইস, ওরা ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে কথা বলছিল, ওরা অফিস আওয়ার নিয়ে কথা বলছিল, ওরা উইকেন্ড নিয়ে আলাপ তুলছিল, বলে জোরে বলে না। এই কারণে ওরা আজকে ধনী হতে পারছে, এই কারণে আমরা পাই না। এই কারণে আমরা এখনো ফকির নিয়ে, আর আমরা এখনো তাদের দাসী রয়ে গেছি। ওরা যা বলে তাই করি, নাকি না? সিম্পল
সো এই সাইকেল ভাঙার একমাত্র রাস্তা এটা, সেটা করতে হবে। কয়েকটা জেনারেশনকে অকল্পনীয় স্যাক্রিফাইস করতে হবে, একমাত্র তখন আপনি নেক্সট জেনারেশনে গ্রোথ পাবেন। নাইলে প্রতিদিন কন্টিনিউ করবে ওই আইল্যান্ড আমরা চলতেই থাকবে। আপনারও দেখা যাবে যে আমার আপনার 2 প্রজন্ম পরে নাতি নাতির আইলের মামলাই করতেছে। অবশ্য আমার ধরনের কয়েকদিন পরে আইলি থাকবে না, আইলি মামলা করবেন আইলে তো ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর কি হবে? এগুলো হয়, কিন্তু বন্ধ করেন। দিস ইজ হোয়াট ইউ ডু। আপনি গ্লোবালি চলে যেতে পারবেন, গো গ্লোবাল। আর ভিশনটা ছোট রাখবেন না, ভিশনটা বড় রাখবেন যে আমি গ্লোবালি কাজ করবো। কারণ আরএমজির একটা ইউনিক অ্যাডভান্টেজ আছে। শোনা, আপনি যাতে বাংলাদেশের ব্যাংকে চাকরি করেন, বাংলাদেশের ব্যাংকিং এর এক্সপিরিয়েন্স দিয়ে আমেরিকা চাকরি করা যায় না, কারণ ওদের ব্যাংকিং এর আইন কানুন সব ডিফারেন্ট, আপনি চাইলেই পারবেন না। গার্মেন্টস এমন একটা সেক্টর যেটা প্রোডাক্ট, যেটা প্রসেস সারাটি দিতেছে। আপনি যে আজকে বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিতে যে প্রসেসে কাজ করেন, আপনি মেক্সিকোতে একই প্রসেস, নিকারাগুয়াতে একই প্রসেস, ভিয়েতনামে একই প্রসেস, কোনো চেঞ্জ নাই। এগুলো সব রেপ্লিকেবল। সো এগুলো আমরা বলি ট্রান্সফারেবল স্কিলস। সো বাংলাদেশে গার্মেন্টস যারা জব করে এরা প্রত্যেকেরই ট্রান্সফারেবল স্কিল আছে। এরা চাইলেই একটা দেশে চাকরি করতে পারবে, প্রবলেম নেই। কিন্তু শুধু এক জায়গায় আটকায়, দুটো জায়গায় আটকায়। বলেন তো কেউ এখন ইংলিশ আর একটু লইছে প্ল্যান করে না, এই যে কম চিন্তা করছে না তো 5 বছর কই যাবো, এই কারণে আর পারে না। বিদেশিরা পারতেছে না, এই কারণেই তো অন্য দেশ থেকে এত সহজেই এসে আমাদের টপ পজিশনে বসতে পারে। কেন পারে? পারে কারণ কাজ তো সেম, ফ্যাক্টরি প্রসেস তো সেম। মেসেজ ক্লিয়ার না ক্লিয়ার? এটা ঠিক করে তারপরে পারবেন না কেউ ভাই, এগুলো কোনো কঠিন না, কিন্তু করতে করতে হয়ে যাবে, দেখবেন যে অবশ্যই পারছেন। কিন্তু এই স্যাক্রিফাইসটা আপনার করতে হবে। পিজিটিজিবি আপনারা স্কিল শিখাই দিল, কিছু ফ্যাক্টরিতে কাজ করতে হতে কিছু স্কিল শিখবেন, কিন্তু এটা তো আপনাকেও শেখাবে না, এটা তো আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি না? বলে সিম্পল, দিস ইজ পার্সোনাল ডিসিশন। সো এটা যারা করতে পারবে তারা যাবে টপে, বাকিরা থাকবেন মিড লেভেল, থাকবেন না শিখে, কিন্তু না করে নেই। প্রফেশনাল সাকসেস 29% রুল। এটা আজকে, এটা আমাকে আমেরিকা ট্রেনার শিখাইছিল আজকে থেকে বহু বছর আগে, 23 বছর। যে উইকেন্ড যে ট্র্যাডিশনালি মানুষ উইকেন্ড করে 2 দিনই বোঝে, কারণ সেক্টরটা তো একদিন। এই হলো অঙ্কটা, আজকের পর অঙ্কটা মনে রাখা যে 2 দিন হলো 7 দিনের 29%। এই 29% মানে হলো 1/3। এটা এক সপ্তাহে প্রায় 1/3 এখন আপনি আমাকে বলেন, যে মানুষটা 7 দিনের 1/3 সময় আনপ্রোডাক্টিভ কাজে ব্যয় করবে, ওর ক্যারিয়ার গ্রোথ অনেক হবে? এটা সম্ভব? সম্ভব না। এবার আপনার এটাকে আরো বাড়িয়ে দেয়। শোনা, এরপরে এই যে আমরা যারা চাকরি করি, আপনি মনে করেন যে বাকি যে 2/3, সেই 2/3 আপনারা 100% প্রোডাক্টিভ কাজ করেন না? করেন না। আপনি এর মধ্যে কি করেন শোনেন, গিবত, ফেসবুকে বসে বসে রিল দেখা, এখানে সময় নষ্ট করা, একটা কলিগের পিছিয়ে লাগা, বসে বসে অগ্রসর পলিটিক্স করা, রাজনৈতিক আলাপে নিজেকে ব্যস্ত রাখা, এইসব কাজও তো আমরা অফিসে প্রতিদিন করি নাকি করি না? করি না? আপনি এই সময়টা অ্যাড করেন, এটা মিনিমাম 50% সময় হয়ে যাবে। এগেইন আপনি চিন্তা করেন যে মানুষটা দিনের 50% সময় আনপ্রোডাক্টিভ কাজে দিয়ে দিচ্ছে, তার ক্যারিয়ার গ্রোথটা কোথেকে আসবে? এটা কি গাইবি নাকি? এই পারবেন না, এই কোনোদিনও আপনি পারবেন না। কিন্তু কেউ না কেউ ঠিকই আছে যে 90% সময় প্রোডাক্টিভলি দেয়, ওর সাথে আপনি কীভাবে পারবেন? জীবনও পারবেন না। খেলাটা এখানে, এই হলো খেলা। Your future will be determined by what you do during those 29% time, not the other factors. ভুলে যান, প্রথম 5 বছর উইকেন্ড ভুলে যান আর গড়ি ফেলা দেন, এরপরের যাত্রাটা একদম সহজ হয়ে যাবে। আমরা এই কাজই করছি, আমরা যখন চাকরি শুরু করছি আমরা গড়ি ফেলে দিছি, আর কোনো শুক্রশনি দেখি নাই, পাগলের মতো কাজ করছি। আল্লাহর মতো এখন তো আমরা গ্লোবাল সিটি, আমি গ্লোবালি কাজ করি, আমি লোকালি, আমার অনেক ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট আছে। আমি বাংলাদেশে বসে ইউএন জেনেভার কাজ করি, সরাসরি ইউএন জেনেভার সাথে আমি বাংলাদেশে বসে কাজ করি। আমি বাংলাদেশে বসে ওয়ার্ল্ড ব্যাংক ওয়াশিংটনের সাথে কাজ করি, আমি ভিসা আমেরিকার সাথে কাজ করি, আমি বাংলাদেশে বসে করি। আমার যাওয়া লাগে না। দ্য ওয়ার্ল্ড ইজ গ্লোবাল নাও, অ্যাবসলিউটলি। সো আমরা তো পারছি। আমরা পারছি, কেন পারছি? কারণ আমরা এই কাজটা করছি সারা জীবন। প্রথম 5 বছর যদি আপনারা করে ফেলতে পারেন, এরপরে সহজ হয়ে যাবে, এরপরে আপনার কিছু হবে না। সো ফার্স্ট 5 ইয়ার্স বস সব ভুলে যাবে, ফরগেট এভরিথিং। এবং আপনারা যারা আনম্যারিড, বিয়ে করার সময় এটা আগে আলাপ করে নেন যে হাজব্যান্ড ওয়াইফ দুজন একসাথে কমিটেড থাকেন। কারণ এগেইন রিমেম্বার, ফ্যামিলি যে টিম ওয়ার্ক, এটা কিন্তু টিম ওয়ার্ক, নাহলে কিন্তু পারবেন না। এই যে মেয়েদের বস,
এই যে এরকমগুলো বিয়ে করেন না যে আপনার ক্যারিয়ারকে সাপোর্ট করে না। মেসেজ ক্লিয়ার না ক্লিয়ার? সিম্পল। না হলে পরে কি করবেন, দুজন মিলে মারামারি করবেন, আর কিছু করবেন না। তো ঝগড়া চলুন অসুবিধা কি? তো সাবধান। বিয়ে, ম্যারেজ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন। সো গেট ম্যারিড টু সামওয়ান হু উইল সাপোর্ট ইয়োর ক্যারিয়ার। মেসেজ ক্লিয়ার না ক্লিয়ার? তারপরে দুজন মিলে করেন। ইটস এ টিম ওয়ার্ক। টিম ওয়ার্কটা ঠিক রাখেন, নাহলে তো হবে না। না তো আপনার মাথার মধ্যে সারাক্ষণ এইসব টেনশন করবে, যা হয় বাসায় যাবো কখন, ভাত রানবো, গিয়ে আলু ভর্তা করতে হবে, চাকরি করবেন কখন, কিছু করতে পারবেন না। দ্যাটস ইট। অ্যান্ড ছেলেদেরকেও অ্যাডভাইস করি, ওয়ার্কিং ওয়াইফ বিয়ে করেন, তারপরে দুইজন মিলে ওয়েলথ ক্রিয়েট করেন, জয়েন্টলি করেন, টিম ওয়ার্ক করেন। মেসেজ ক্লিয়ার না ক্লিয়ার? সিম্পল। এটি শেষ, আর কিছু বলার নাই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। একদম স্পেসিফিক বলে দিলাম, নেক্সট 6 মাস আমি যেটা বলছি এটা করে দেখেন, এটা রেজাল্ট কি হয় করেন। বাট এটা করা তো সহজ না, জান বেড়ে যাবে। বাট যারা করতে পারবে তারা গার্মেন্ট সেক্টর লিড দেবেন আজকে থেকে 5 বছর পর। বলেন। যেটা আমার ফ্যামিলি আছে, আমার দুটো ছেলে, একটা আর একটা 1 বছর। আমি যখন অফিস থেকে আমি যখন আমার এর আগে প্রিভিয়াস যে জবটা করতাম, আমি যেখানে জব ছেড়েছি, প্রিভিয়াস জবে আমি কোনো কাজ করতে পারতাম না, লার্নিং এর কোনো দিকে ফোকাস দিতে পারতাম না। এখন আমার একটা ফ্যামিলি রয়েছে, বাট কিছু আমার সেভিংস আমি ইনভেস্ট করছি। আমি ঈদের পর হয়তো একটা জব ফাইন্ড আউট করবো। সেক্ষেত্রে আমার এই লার্নিংটা আমি কন্টিনিউ কীভাবে করবো? কারণ আমার বাসায় গেলে আমি অফিস আওয়ারের পরে যখনই আমি বাসায় যাই, ওই অ্যাট্রাকশন, ওই ফ্যামিলি, আমার 2টা বাচ্চা আমাকে জড়িয়ে ধরবে, আমার ওয়াইফ, এই সময়টা কিন্তু ওভারকাম করতে ফ্যামিলি লাইফ, পার্সোনাল টাইম যে ডিস্ট্রাকশন, এটা আপনার কে বলছে? এটাই তো রং কনসেপ্ট, এটা তো ভুল করছেন। এটা তো কমপ্লিমেন্টারি ফাংশন। আমার ফ্যামিলির সাথে টাইম কাটানো, এটা যে আনপ্রোডাক্টিভ কাজ, এটা তো আমি একবার বলি নাই, এটা তো প্রোডাক্টিভ কাজ। তো আমাদের সবারই তো এটা লাগবে, এটা থাকতে হবে তো। কিন্তু ওইখানে আপনি সারাদিন বসে থাকবেন নাকি? নো নো নো, অ্যাগেন কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। আপনি কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন, আপনি কোয়ান্টিটি টাইম স্পেন্ড করছেন কেন? গো ফর কোয়ালিটি, দ্যাটস ইট, আর কিছু না। এখানে ফোকাসড হন। তারপরে যেহেতু প্রশ্ন করলেনই, আপনি এটা নিয়ে প্রশ্ন করেন, ওয়ার্ক লাইফ ইন্টিগ্রেশন। ওয়ার্ক লাইফ ইন্টিগ্রেশন, এটা নিয়ে সেলফ স্টাডি করেন। ওয়ার্ক লাইফ ইন্টিগ্রেশন, এটা নিয়ে গুগলে দেন, ইউটিউবে দেন, আপনি অনেক কিছু পাবেন। আপনার উত্তর এখানেই পাবেন। ইজ দ্যাট ওকে? আর বলেন, কারণ প্রশ্ন থাকলে বলেন। ভেরি গুড। বাট গিয়ে করেন, কষ্ট আছে, অনেক কষ্ট, কিন্তু এখন ভালো কিছু জন্য তো কষ্ট করতেই হবে। কষ্ট ছাড়া দুনিয়ায় ভালো কিছু কিন্তু পাওয়া যায় না। এভারেজ জিনিস পাইতে কিছু করা লাগে না, এমনি বই থাকলেই হয়। বিক্রি করে চলতে পারবেন বাংলাদেশে। বিক্রি করে আজকে চলতেছে না, লাখ লাখ মানুষ আজকে বিক্রি করেই ভাত খায় নাকি না? আছে না? এই যে মাত্র আমি আসার পথে কত লোক বিক্রি করে, হিজড়া বিক্রি করতেছে রাস্তার মধ্যে। আসলে আরামের জীবন, যেদিন ইচ্ছা বিক্রি করে, যেদিন ইচ্ছা করে না। বলেন। স্যালারি নেগোসিয়েশনে না, স্যালারি নেগোসিয়েশন আলাপের স্কোপ আজকে নাই। এটা আপনি নিজে একটু স্টাডি করে নেন। আজকে আমাদের টাইম ইজ ওভার এন্ড মাই টাইম ইজ অলসো। ভেরি থ্যাংক ইউ।